আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে আরেকটি চোরাই ট্যাঙ্কার আটক করল ইরান। নেতানিয়াহুকে কড়া হুমকি দিল আলী খামেনি। সীমান্তে চরম উত্তেজনা। ভারতে বাংলাদেশি সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, সীমান্তে ক্ষোভ। এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর বিশ্বজুড়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পারস্য উপসাগরে আরেকটি চোরাই ট্যাঙ্কার আটক করল ইরান। জ্বালানি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে পারস্য উপসাগরে আবারও একটি বিদেশি ট্যাঙ্কার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আজ সকালে হরমুজ প্রণালীর কাছে একটি বিশেষ নৌ অভিযানের মাধ্যমে এই ট্যাঙ্কারটি জব্দ করা হয়। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ট্যাঙ্কারটিতে প্রায় ৪০ লাখ লিটার চোরাই ডিজেল ছিল। জাহাজটি ইরানের জলসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক রুটের দিকে যাওয়ার সময় সেটিকে চ্যালেঞ্জ করা হয় এবং পরে আটক করা হয়। জাহাজে থাকা ১৬ জন ক্রুকে হেফাজতে নেওয়া হয়েছে, যারা সবাই বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে তারা কোন দেশের নাগরিক বা জাহাজটি কোন দেশের পতাকাবাহী তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করেনি ইরান। ইরানের দাবি, একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র ইরানের ভর্তুকি দেওয়া সস্তা জ্বালানি তেল অবৈধভাবে প্রতিবেশী দেশগুলোতে পাচার করার চেষ্টা করছিল। আটককৃত ট্যাঙ্কারটিকে বর্তমানে বুশেহর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পারস্য উপসাগরে এটি ইরানের তৃতীয় বড় ট্যাঙ্কার আটকের ঘটনা। লোহিত সাগর এবং পারস্য উপসাগরে পশ্চিমা নৌ উপস্থিতির বিপরীতে ইরান নিজেদের শক্তি প্রদর্শন এবং সমুদ্রপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই কঠোর অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই আটকের ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। নেতানিয়াহুকে কড়া হুমকি দিল আলী খামেনি। সীমান্তে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ তেহরানে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে খামেনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী যদি তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ না করে, তবে তাদের জন্য এমন এক চূর্ণবিচূর্ণকারী জবাব অপেক্ষা করছে যা তাদের কল্পনারও বাইরে। খামেনির এই বার্তাটি এমন এক সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নেওয়ার উপক্রম হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধের সূচনা করতে চায় না, কিন্তু আক্রান্ত হলে তেল আবিব ও হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপকেও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এই বক্তব্যের ঠিক পরপরই ইসরায়েল, লেবানন এবং সিরিয়া সীমান্তে উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ উত্তর সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে। গত ১২ ঘণ্টায় গোলান মালভূমি এবং দক্ষিণ লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি সামরিক পোস্ট লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের গ্রামগুলোর ওপর দিয়ে নিচু হয়ে উড্ডয়ন করছে, যা বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই বাকযুদ্ধ যে কোনো মুহূর্তে বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ভারতে বাংলাদেশি সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক একটি খবর এসেছে ভারতের বিহার রাজ্য থেকে। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল উগ্র জনতা। নিহত যুবকের নাম মোহাম্মদ আথার হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নালন্দা জেলায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে, যা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। জানা গেছে, আথার হোসেন মূলত একজন ফেরিওয়ালা ছিলেন।
তিনি গ্রামে গ্রামে ঘুরে শাড়ি ও কাপড় বিক্রি করতেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একদল জনতা তার পথরোধ করে। তার আধার কার্ড থাকা সত্ত্বেও জনতা তাকে বাংলাদেশি এবং গরু পাচারকারী আখ্যা দিয়ে মারধর শুরু করে। লাঠি, রড এবং ইটের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা এতটাই হিংস্র ছিল যে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামেনি। ঘটনার সময় ওই যুবক বারবার নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও কেউ তার কথায় কর্ণপাত করেনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি শুধুমাত্র ধর্মীয় পরিচয় এবং বাংলাভাষী হওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর ভারতের মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। সীমান্তে এবং বাংলাদেশের অভ্যন্তরেও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন এবং উগ্র জাতীয়তাবাদী প্রচারণার কারণেই সাধারণ মানুষ এমন ঘৃণ্য অপরাধে লিপ্ত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। আজকের দিনের অন্যতম আলোচিত ঘটনা দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। আজ ২৫ ডিসেম্বর সকালে তিনি লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। তার এই প্রত্যাবর্তন শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও বড় শিরোনাম হিসেবে জায়গা করে নিয়েছে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএন এবং দ্য গার্ডিয়ানের মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছে। বিবিসি ওয়ার্ল্ড তাদের প্রধান সংবাদে লিখেছে, বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা ১৭ বছর পর দেশে ফিরলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রতিটি সড়কে লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানাতে জড়ো হয়। আল জাজিরা তাদের লাইভ সম্প্রচারে দেখিয়েছে, তারেক রহমান বিমান থেকে নেমে বাংলাদেশের মাটি স্পর্শ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সংবাদমাধ্যমটি তাদের বিশ্লেষণে বলেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তারেক রহমানের উপস্থিতি তা পূর্ণতা দেবে। রয়টার্স লিখেছে, আসন্ন সাধারণ নির্বাচনের আগে তারেক রহমানের এই ফেরা তার দলের জন্য এক বিশাল শক্তি যোগাবে। প্রতিবেদনে তারেক রহমানের দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়, যেখানে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্ট গুরুত্ব সহকারে উল্লেখ করেছে, মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি। তারা লিখেছে, এই পুনর্মিলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আবেগঘন মুহূর্ত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই ফিরে আসা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে।